আমি অভিক এবারে পৌঁছে গেছি লাল মাটির দেশ পুরুলিয়া জেলায়। দেখতে ছোটনাগপুর মালভূমির সৌন্দর্য, জায়গাটা অসম্ভব সুন্দর। সঙ্গে থাকবে লেক, পাহাড়, ড্যাম, আরো অনেক কিছু। অসম্ভব জাগ্রত একটি মন্দির। তাই চলুন একসাথে ঘুরে আসি পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় থেকে। গুড আফটারনুন। ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেক দিন ধরেই আমরা আন্দামানের সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছি। একটু অন্য স্বাদের দরকার ছিল, সেই স্বাদের জন্যই আজকের ব্লগটা। যাই হোক, প্রথমে আলাপ করাই চিনুর সঙ্গে। চিনু হয়তো আমার থেকে বয়সে ছোট, কিন্তু অনেকের কাছে ইন্সপিরেশন। অনেক লড়াই করে, অনেক খেটে উঠে আসা একটা ছেলে। তো মানে বলতে গেলে চিনুকে নিয়ে ব্লগ বানালে কিন্তু একটা ব্লগ হয়ে যায় খুব ভালো। তো সেই রকমই একটা ছেলে। যাই হোক, তো শুরু করছি। আজকে আমরা যাচ্ছি কিন্তু কোথায়? চিনু যদিও আমাদের সঙ্গে যাচ্ছে না, চিনু আজকে ডিউটিতে আছে। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি কিন্তু লাল পাহাড়ির দেশে। তো চলুন লাল পাহাড়ির দেশের দিকে এগোনো যাক। ঘড়িতে কাঁটায় কাঁটায় 11:35। হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আপনাদের সুবিধার্থে একটা কথা বলি, 18011 আর 18013 মানে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া বোকারো এক্সপ্রেস, এই দুটো একসঙ্গেই যাত্রা করে আদ্রা পর্যন্ত। হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া 220 টাকা, থার্ড এসির ভাড়া 585 টাকা, সেকেন্ড এসির ভাড়া 830 টাকা, আর ফার্স্ট এসির ভাড়া 1375 টাকা। এছাড়াও হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে, তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিয়ে নিজেদের সুবিধা মতো বুকিং করে নেবেন। রামরাজাতলা পেরোনোর আগে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল 12664 ডাউন তিরুচুনাপল্লী থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। ঘড়িতে কাঁটায় কাঁটায় ভোর 5:30। আদ্রা জংশন স্টেশনে চিনুকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম পুরুলিয়ার পথে। যারা পুরুলিয়ার গড় সার্কিট বেড়াতে চান তাদের জন্য সবচেয়ে উপযোগী আদ্রা জংশন স্টেশনে নেমে গড় সার্কিট বেরিয়ে নেওয়া। চিনুর নামার ঠিক 1 ঘন্টা বাদে মানে ভোর 6:35 পুরুলিয়া স্টেশনে আমাদের নামিয়ে চক্রধরপুর এক্সপ্রেস আবার এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং। পৌঁছে গেছি পুরুলিয়াতে। পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে খানিকটা আগেই হচ্ছে আমাদের হোটেল, 1.5 কিলোমিটার মতো রাস্তা। তো হোটেলে পৌঁছাই, হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে একবারে কথা হবে। চলুন এগোনো যাক। ডিসেম্বরে পুরুলিয়া, তাপমাত্রা বাইরে তখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড। এসি কোচের 25 ডিগ্রি তাপমাত্রা থেকে বেরিয়ে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু বেড়ানোর উৎসাহে ঠান্ডা ঠান্ডা বলে মনে হচ্ছিল না। আজকে আমাদের থাকার ঠিকানা পুরুলিয়া শহরের হোটেল সাগর রতন। 1500 টাকার পরিবর্তে একটা পরিষ্কার বেড, সোফা, মালপত্র রাখার পর্যাপ্ত জায়গা, সাইড টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রব, আর সঙ্গে ছিল পরিষ্কার বাথরুম উইথ গিজার। তাহলে এবারে আমি চট করে রেডি হয়ে নিই। গুড মর্নিং। আজ 26শে ডিসেম্বর 2024। ঘড়িতে এই মুহূর্তে সকাল 10:30। নিম্নচাপের ভ্রুকুটি কেটে শীতের হিমেল হাওয়ার পরশ নেমেছে, আর পরশ নামা মাত্রই প্রতিটা পর্যটন স্থলে পর্যটকের ভিড় জমেছে। তো আমরা সেই নিয়মের ব্যতিক্রম কী করে হই? ট্রাভেল ব্লগিংই তো আমাদের নেশা এবং পেশা। তো চলুন শুরু করি। এই মুহূর্তে আছে পুরুলিয়াতে, আর আজকে আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড় সার্কিট। এছাড়াও পুরুলিয়াতে আরও দুটো সার্কিট আছে, একটা হচ্ছে গড় সার্কিট আর আরেকটা হচ্ছে ঝালদা সার্কিট। গড় সার্কিটের উপর ভিডিও তো অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশানে আর ওপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করি। যেহেতু আমরা সংখ্যায় বেশি, তাই এই যাত্রায় আমাদের 7 সিটার গাড়ি বুক করা হয়েছিল, আর গাড়ির ভাড়া পড়েছিল সারাদিনের জন্য 3000 টাকা। চায়ের নেশা খুব কম বাঙালির নেই বললেই চলে, আর শীতের সকাল তো একটা অজুহাত মাত্র। তাই শুভযাত্রার আগে এক ভাঁড় চা হয়েই যাক। প্রকৃতি পুরুলিয়াকে এক অনন্য রূপে সাজিয়েছে। শাল, শিমুল, পলাশ, আরও নাম না জানা কত গাছের জঙ্গল, আর তার সঙ্গে লাল মাটির কম্বিনেশন।
পুরুলিয়া ঘুরতে ঘুরতে প্রাক যৌবনে ভূমি ব্যান্ডের লেখা এবং গাওয়া লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা গানটার কথা আপনার মনে পড়তে বাধ্য। ঘুরতে বেরিয়েছি অযোধ্যা পাহাড় সার্কিট। তো অযোধ্যা পাহাড় সার্কিটে আমরা এই মুহূর্তে পৌঁছালাম আজকে আমাদের প্রথম গন্তব্য এস ভিউ পয়েন্টে। জায়গাটা তো অসম্ভব সুন্দর, মানে পাহাড়ের ওপর থেকে রাস্তাটা কি সুন্দরভাবে উঠে এসছে এবং গাড়িগুলো উঠে আসছে, ঠিক একদম হিমালয়ে আমরা যেরকমভাবে ফিল পাই ঠিক একই রকম ফিলিংস হচ্ছে। শুধু পার্থক্য এটাই যে আমাদের মানসিক দিক থেকে আমরা হিমালয়ে যাচ্ছি এটা ভাবি, আর এখানে কিন্তু জায়গাটা পুরুলিয়াতে। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের সৌন্দর্য যে কোনো অংশে কম না, সেটা কিন্তু আপনি পুরুলিয়া বা বাঁকুড়া ঘুরলে বিভিন্ন আনএক্সপ্লোর জায়গা আছে এখানে, সেগুলো ঘুরলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু একটা সেরকম কোনো পার্থক্য নেই। শীতের সকাল, বুঝতেই পারছেন দূরে কুয়াশার, চারপাশটা পুরো কুয়াশায় ঘেরা, খুব সুন্দর লাগছে। আমার মনে হয় যে আপনারা এলে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো আসুন, আমার আপনাদের কাছে অনুরোধ, দক্ষিণবঙ্গকে এক্সপ্লোর করুন। এবারে আমরা এগোলাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টের দিকে। পথে পড়ল মাঝিরি গ্রাম। গ্রামের প্রতিটি বাড়ির গায়ে নকশার কাজ কিন্তু দেখার মতো। শিল্পীর হাতের ছোঁয়ায় প্রতিটি নকশা জীবন্ত এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। হয়তো আপনারা একটা ঝলক দেখেছেন, যদি ভালো করে দেখতে চান তাহলে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। আমরা পৌঁছালাম অযোধ্যা পাহাড়ে, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সীতাকুণ্ডের সামনে, মানে অযোধ্যা পাহাড় সার্কিটে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সীতাকুণ্ডের সামনে। তো সীতাকুণ্ডের সামনে যাই, কুণ্ডটা দেখাচ্ছি, তারপর কুণ্ড সম্পর্কে কয়েকটা কথা বলবো। সীতাকুণ্ডের সঙ্গে রামায়ণের কিছু সম্পর্ক আছে। বলা হয় যে রাম এবং সীতার বনবাসকালে রাম সীতা এখানে এসেছিলেন এবং সীতা সে সময় তৃষ্ণার্ত অনুভব করেছিলেন। সে কারণে রাম এখানে তীর নিক্ষেপ করে মাটি থেকে জল বার করেছিলেন এবং তারপর থেকে এটা কিন্তু একটা প্রস্রবণ হিসাবে বিখ্যাত, মাইথোলজিক্যালি খুব গুরুত্বপূর্ণ স্থান। অযোধ্যা পাহাড়ে এলে কিন্তু আপনাদের একটা অন্যতম প্রিয় পর্যটন স্থল কিন্তু এই সীতাকুণ্ড, আমরা আজকে যেটা এখন দর্শন করলাম। সীতাকুণ্ডের এখানে একটা মেলা হয়, সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন। মেলাটা নাকি খুব জাঁকজমক সহকারে হয়, যেটা আমি এখানে যিনি আমাদের থেকে পার্কিং ফিস কাটলেন ওনার থেকে জানতে পারলাম। আচ্ছা, এখানে পার্কিং ফিস কিন্তু লাগে হচ্ছে 20 টাকা করে, মানে বুরু মেলা এবং সীতাকুণ্ড সংস্কারের জন্য এই টাকাটা নেওয়া হয়, প্রত্যেকটা গাড়ি পিছু 20 টাকা করে। আর বুরু মেলা উনি যেটা বললেন যে খুব জাঁকজমক, খুব ভালো মেলা হয় পৌষ সংক্রান্তির দিন। যদি আপনারা কেউ পারেন অবশ্যই আসবেন। কি শশা 10 টাকা পিস, আন্দামানের থেকে অনেক সস্তা। পৌঁছেছি আমাদের আজকে থার্ড স্পট ময়ূর পাহাড়ে। তো ময়ূর পাহাড়ে এখানে 350 স্টেপ উঠতে হবে, ঠিক আছে। দেখি, হিয়া আছে আর আমাদের কাকা আছে, কাকার সঙ্গে তো অলরেডি আলাপ হয়েছে, পুরীর ভিডিও যারা দেখেছেন তারা কাকাকে চেনেন। তো দেখি কাকা পারে নাকি। কাকা একদিনে একটু বেশি ফুলেছে, দেখা যাক। 3জনকার কম্পিটিশন, আর অর্পিতা আছে ক্যামেরাম্যান হিসাবে, অর্পিতা আছে। কালকে পেটে ব্যথা হচ্ছিল, তেঁতুলের টক খেয়ে এক গাদা। বাড়িতে ফুচকা বানিয়েছিল, বানিয়ে যাওয়ার আগে বারণ করলাম, শূন্য না খেয়ে এলো। দেখা যাক কি করে না করে, কে পাস করি কে ফেল করি। হিয়ার বয়স 8 বছর, কাকার 41, আর আমার হচ্ছে 35। ফলে কম্পিটিশন তো বাস্তবে হয় না, কিন্তু এগুলো না করলে ঠিক জোশটা আসে না। আর এই ছোট ছোট ঘটনাগুলোই তো ট্যুরটাকে প্রাণবন্ত করে তোলে। ময়ূর পাহাড়ের ওপরে ওয়াচ টাওয়ারটা অব্দি উঠেছি, নিচে অনেকে বলছিল যে 350 সিঁড়ি। ইয়া কটা সিঁড়ি আছে রে? মানে মোট 180টা সিঁড়ি।
তাই তো? কাকা তুমি কি ক্লান্ত? দুবার নামার সময় আচ্ছা 180 দুপুরে 360, তুমি তুমি ওই হিসাবে 350 বলছো? তা তুমি কি ক্লান্ত উঠে? ঠিক আছে তো? আরো উঠতে পারবে? আচ্ছা হিয়াও ক্লান্ত না তো? চলো তাহলে এবার তাহলে আবার 180 নামা, হয়তো সেই হিসাব করে 360 বলেছে অনেকে, দেখা যাক। এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু ময়ূর পাহাড়। তার কারণ হচ্ছে এক সময় এখানে নাকি প্রচুর ময়ূর দেখা যেত, সেই কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল ময়ূর পাহাড়। কিন্তু আজকের দিনে এখানে আর ময়ূর সেরকম দেখা যায় না। তার কারণ 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন, এবং আমাদের অনেকের মধ্যে শিকারের প্রবণতা আছে না, আমরা পশু পাখি অবলা শিকার করে নিজেদেরকে অনেক শৌর্যপূর্ণ গর্বিত ফিল করি। তো সেই সব কারণের জন্য আজকে এখান থেকে ময়ূর বিলুপ্ত, এবং আমরা আরও যত এরকম কাজকর্ম করতে থাকবো তত প্রকৃতি তার রিটার্ন কিন্তু আমাদেরকে ঠিক দিতে থাকবে। সেই বোধ বুদ্ধিটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত করা উচিত। যাই হোক, ময়ূর পাহাড় 100% রেকমেন্ডেড, শুধু বিউটির জন্য। ময়ূর থাকলে তো আরো ভালো লাগতো। ময়ূর পাহাড় থেকে নামতে একটু বেলা হয়ে গেছিল, খিদেও পেয়েছিল খুব। তাই একটি স্থানীয় হোটেলে বুফেতে লাঞ্চ করতে গেলাম, যেখানে জনপ্রতি 99 টাকার বিনিময়ে লাঞ্চে ছিল ধনেপাতার চাটনি, ভেজ পকোড়া, গরম গরম ভাত, স্যালাড, মুসুর ডাল, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিখ্যাত আলু পোস্ত, আর শেষ পাতে পাঁপড়। খাবারটা কেমন হলো সেটা খেয়েই জানাচ্ছি। 89 টাকা হিসাবে মিল কিন্তু খারাপ না, ভালোই খেতে। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে ডাল খেতে ভালো হলে কি হবে, ডাল একদম পাতলা জলের মতো, এটা একটা সমস্যা। আলু পোস্ত সেই একই অবস্থা, তবে খাবারের স্বাদগুলো কিন্তু খারাপ না। এতক্ষণ আশা করি যে কটা জায়গা আপনাদের দেখিয়েছি আপনাদের চোখে লেগেছে। এবারে যে জায়গাটায় আপনাদের নিয়ে যাব সেটা চোখের সাথে সাথে আপনাদের মনেও লাগবে। পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ের বিখ্যাত মার্বেল লেকে। অযোধ্যা পাহাড়ে আসবো, মার্বেল লেকে আসবো না, সেটা তো হতে পারে না। জায়গাটা অসম্ভব সুন্দর। একটা ড্রোন শট তো অবশ্যই হওয়া উচিত, যদিও আমার কাছে এই মুহূর্তে ড্রোন নেই, কিন্তু ড্রোন ভিউ কিরকম হয় সেটা পাহাড়ের ওপরে চলুন, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। স্থানীয়দের কাছে এটি তারপেনিয়া লেক হিসাবে বিখ্যাত। যদি পুরুলিয়ার লাল মাটি দেখতে দেখতে আপনার চোখ ক্লান্ত হয়ে যায়, তবে মার্বেল লেক আপনার চোখের জন্য অক্সিজেন হতে পারে। ভারতের চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনকালে হঠাৎ করেই এই লেক সবার নজরে চলে আসে। আজকে যতগুলো জায়গা ঘুরেছি না, তার মধ্যে সব থেকে সেরা জায়গা, ভীষণ সুন্দর, মার্বেল লেক। জায়গাটার নাম মার্বেল লেক। কেন মার্বেল লেক? পাথরের টেক্সচারটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। বাড়িতে যে মার্বেল লাগাই একই রকম জিনিস, এই কারণেই মার্বেল লেক। এবারে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দুর্গা ফলসে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অযোধ্যা পাহাড়ে প্রধানত দুটো জলপ্রপাত আছে, দুর্গা ফলস এবং বামনি ফলস। তবে পর্যটকের চাপের কারণে বামনি ফলস বিকেল 4টেয় বন্ধ হয়ে যায়। এটা আমাদের কাছে একদমই অজানা ছিল বলে আমরা এটাকে মিসই করে যাই। দুর্গা ফলসের নামার রাস্তাটা কিন্তু খুবই কষ্টকর, তবে কথায় আছে কষ্টে কেষ্ট মেলে। নামার পরে যা দেখলাম
তাতে কষ্ট একদমই দুর্গা ফলসে নামার রাস্তাটা কিন্তু বেশ কষ্টকর। এই ঠান্ডায় কিন্তু আমার ঘাম বেরিয়ে গেছে। তবে আমি একটা কথা বলছি, যারা বয়স্ক আর যারা হচ্ছে ওবেদ আর যাদের হাঁটুর সমস্যা আছে তাদের কিন্তু আমি বারণ করব এতটা নিচে নামতে। তবে যারা নামতে পারবেন তারা এসে কি জিনিসটা দেখবেন সেটা আমি বলবো না, আপনারা নিজের চোখে দেখুন এবং নিজে ফিল করুন। আর কি ফিল করলেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দুর্গা ফলস থেকে আমরা এগোলাম দুর্গা ড্যামের দিকে। সন্ধে নেমে আসছিল, পাখিরা সারিবদ্ধ হয়ে তাদের বাসায় ফিরছিল। গ্রাম্য গৃহবধূরা গরুর পাল নিয়ে বাড়ির পথ ধরেছিল। সূর্যের উত্তাপ কমলেও আমাদের ভ্রমণ পিপাসু মনের উত্তাপ তখনও শান্ত হয়নি। ঠিক যখন সন্ধ্যা দেওয়া হয় তখন আমরা পৌঁছালাম লহরিয়া শিব মন্দিরে। এর আগে অনেক ব্লগেই তো আপনাদের দিনের বেলায় মন্দির দর্শন করিয়েছি, আজ সন্ধ্যার আমেজটা একবার দেখে নিন। আমরা এই মুহূর্তে এসেছি লহরিয়া বাবার মন্দির দর্শন করতে। অসম্ভব জাগ্রত একটি মন্দির, ভগবান মহাদেবের মন্দির। এবং যারা পুরুলিয়া আসতে চান কিন্তু এই মুহূর্তে সময়ের অভাবে আসতে পারছেন না, তারা আমার চোখে আজকে লহরিয়া বাবার মন্দির দর্শন করুন। লহরিয়া বাবার মন্দির চত্বরে ভগবান রামচন্দ্রের একটা মন্দির আছে, সেটাও খুব জনপ্রিয় মন্দির। তো সেই মন্দিরটা একবার আমরা দর্শন করি, চলুন। অন্যান্য মন্দিরের মতো এখানেও মন্দিরের পাড়ে অনেক রকম দোকান পাবেন, যেখান থেকে আপনি চাইলে মনের মতো জিনিস কিনতেই পারেন এবং দামও কিন্তু সাধ্যের মধ্যে। মন্দির দর্শনের পর সময় হয়ে গেছিল বিকেলের চায়। এখানে কাগজের কাপ এবং মাটির ভাঁড়ে চা পাওয়া যাচ্ছিল, কিন্তু মাটির কাছে এসে মাটির ভাঁড়ে চা না খাওয়াটা বৃথা। তাই 15 টাকা দিয়ে এক কাপ চাই নিয়ে নিলাম, আর অর্পিতা ওর প্রিয় ঘুগনির মজা নিচ্ছিল। এবার বাকি রইল দুটো জায়গা, লোয়ার ড্যাম আর আপার ড্যাম। তবে রাত হওয়ার জন্য লোয়ার ড্যামের বিউটিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই একেবারে আপার ড্যামেই চললাম। যেহেতু পুরুলিয়াতে এখন বাঘ বেরিয়েছে, সেহেতু সারা রাস্তা জুড়েই একটা টান টান গা ছমছমে অনুভূতি কিন্তু আমাদের প্রত্যেকের ছিল।
আজকে ঘুরতে ঘুরতে সারাদিন কেটে গেছে, তো সন্ধ্যাবেলা এসে আমরা পৌঁছেছি আপার ড্যামে। তো ভিউজ হয়তো আপনাদেরকে খুব একটা দেখাতে পারবো না, দেখতেই পাচ্ছেন চারদিকে কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডার হাওয়ার তারপরে দাঁড়ানো খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তো তুমি কি বলছো খোকা? তবে রাতের ভিউটা আলাদা, সুন্দর। রাতের ভিউটা একটা অন্যরকম বিউটি। আর আরেকটা কথা, আরেকটা কারণে আমরা এটা লেটে সিলেকশন করেছি, সেটা হচ্ছে এত ট্যুরিস্ট এসছে, সারাদিন গাড়ি রাখার জায়গা ছিল না, এরকমই খবর ছিল আমাদের কাছে, প্রচুর ট্যুরিস্ট এসছে। মানে লউরিয়া শিব মন্দির চত্বর পুরো ভর্তি। তো বুঝতেই পারছেন কত ট্যুরিস্ট এসছে, যে কারণে আমরা ফাঁকায় আসবো বলে কিন্তু রাত্রি সিলেকশন করার আরেকটা কারণ। আর দেখতেই পাচ্ছেন কুয়াশা পড়ছে, লাইট দূরে যে লাইট আছে আমার, সেই লাইটগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে আসছে না। তাও আপনাদেরকে যতটা সম্ভব রাতের ভিউটা দেখাচ্ছি, তবে নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে।